পড়াশোনায় তোমরা মনোযোগ দিতে পারছো না, এটা অনেকের অভিযোগ। এবং যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো, লাইক ব্যাংকিং, রেলওয়ে, এসএসসি বা অন্য যে কোনো স্টেট গভর্নমেন্ট লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন করছো, পড়াশোনায় মনোযোগ দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের অনেকের জন্য। অনেকেই বলছো যে পড়তে তো বসছি, টানা 3-4 দিন একটা রুটিন ফলো করছি, 7 দিন ফলো করছি, কিন্তু তারপর কি হচ্ছে না, সেই রুটিনটার সঙ্গে এগোতে পারছি না। একটা প্রবলেম চলে আসছে, কোনো না কোনো একটা সিচুয়েশনের প্রবলেম হচ্ছে, কিছু না কিছু বাহানা হচ্ছে এবং তারপরে সেটা থেকে ব্রেক হয়ে যাচ্ছে। অনেকে হচ্ছে কি, যে একটা রুটিন তো ধরছে, সেটার সঙ্গে স্টিকও থাকছে, ফলো আপও করছে, কিন্তু প্রপার রেজাল্টস পাচ্ছে না। কেন? কারণ তারা একটা টাইম পরে রিয়েলাইজ করছে যে তারা ঠিক প্রগ্রেস করতে পারছে না, বা যে জিনিসটা দরকার সেটাকে তারা মানে ফেচ করতে পারছে না সেই রুটিন থেকে। তো এই প্রবলেমটা থেকে আমরা কী করে বেরোতে পারি এবং কী করে আমরা একটা বেটার রুটিন তৈরি করতে পারি নিজেদের জন্য, যেটা না খুব হার্শ হবে নিজেদের প্রতি, এবং সেই রুটিনের মধ্যে কিছু কিছু এক্স ফ্যাক্টরস থাকবে যেগুলোর দ্বারা আমরা নিজেদেরকে মোটিভেটেড রাখতে পারবো, এন্টারটেইন রাখতে পারবো, এবং একটা ডেলি ডে মোটিভেশন পাবো, নাকি একটা পুশ। এমন নয় যে আমাকে ড্র্যাগ করে নিজেকে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে আনতে হচ্ছে নিজের গোলসের দিকে, বাট আমি একটা একটা সেলফ ড্রিভেন ফোর্স ক্রিয়েট করছি, যেখান থেকে প্রতিদিন আমি একটা মোটিভেশন পাচ্ছি যে আমি কেন এই পথটাতে এগোবো। ওয়েলকাম গাইজ, দিস ইজ ব্যাংকিং মেন্টর। আমি নীলাঞ্জন চক্রবর্তী কথা বলছি তোমাদের সবার সঙ্গে। আজকে এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের এই জার্নিটা যেখানে আমরা সবাই আছি, বা তোমরা সবাই আছো এই মুহূর্তে, কেউ ব্যাংকিংয়ের প্রিপারেশন করছো, কেউ রেলওয়ে করছো, কেউ এসএসসি করছো, হোয়াট এভার ইট ইজ, তোমরা যে কাজই করছো না কেন, তোমরা এই যে জার্নিটাতে এখন আছো, সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে তুমি এই জার্নিটাতে কেন এলে, ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট। তো তোমাকে সবার আগে বুঝতে হবে, এটা তোমার কাছে ক্ল্যারিফাইড থাকা দরকার, ক্লিয়ার থাকা দরকার যে তুমি কেন এসছো এখানে। কারোর হয়তো পারপাস হতে পারে যে সে একটা ভালো ক্যারিয়ার অপশন হিসেবে এটাকে দেখছে, কারোর হয়তো একটা প্রায়োরিটি হতে পারে যেখানে ভালো রিওয়ার্ডিং জব একটা তো পেতে পারে সেই জায়গা থেকে, কারোর হতে পারে যে হয়তো তার একটা পার্সোনাল একটা অ্যাচিভমেন্টের দিক দিয়ে দেখছে যে হ্যাঁ, এটা আমার ড্রিম, আমার প্যাশন, আমি ওই প্রোফাইলে জব করতে চাই, ইট ইজ মাই ড্রিম। তো একটা সবার সবার পার্সপেক্টিভ আছে, কারোর হয়তো ফ্যামিলি কন্ডিশনসের জন্য হতে পারে যে হ্যাঁ ভাই, আমার ফাইন্যান্সিয়াল ইস্যুস আছে, আমাকে সেই জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মুদ্রা কথা, একটা কোনো প্রপার পারপাস আছে তোমাদের। হ্যাঁ, এবার অনেকের এমন ফ্যাক্টর হতে পারে যে হয়তো পার্সোনালি তার ইচ্ছা নেই এসব করার, কিন্তু তাকে কোনো সোসাইটি প্রেশার, কোনো রকম ফ্যামিলি প্রেশার, এইসবের জন্য তাকে এইসব লাইনের মধ্যে পড়তে হয়েছে। তো এই বর্গের মানুষদেরকে নিয়ে আগে আমি ছোটো করে একটা কথা বলে নিই। দেখো, একটা পরিষ্কার কথা, এটা প্রত্যেকটা গার্জেনকেও বুঝতে হবে এবং ক্যান্ডিডেটকে নিজেকেও বুঝতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির ইচ্ছে বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন, এগুলোকে ফুলফিল করার জন্য তুমি কিন্তু এই লাইনে আসতে পারো না। কম্পিটিটিভ এক্সামের লাইন বা কম্পিটিটিভ এক্সামের যে পথ, এটা খুবই একটা দুর্গম একটা জার্নি। ঠিক আছে, এই জার্নিতে কনস্ট্যান্ট মোটিভেশন যদি পেতে হয় তোমাকে, তোমার নিজের মধ্যে সেই সেলফ ড্রিভেন একটা ফোর্স থাকতে হবে, একটা সেলফ মোটিভেশন থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু লোকজনের পুশ দিয়ে কিন্তু তুমি এখানে বেশি দূর এগোতে পারবে না। আলটিমেটলি তুমি নিজের রিসোর্সেস, নিজের লাইফের যে পসিবিলিটিসগুলো নিজেই নষ্ট করবে। তাই এটা প্রত্যেকটা গার্জেনকে বলবো, যারা নিজেদের সন্তানদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদেরকে ফোর্স করছেন, তাদের সন্তানদের হয়তো অন্য কোনো একটা বেটার প্ল্যানিং থাকতে পারে নিজেদের লাইফ নিয়ে, তো প্লিজ লেট দেম ডু দ্যাট, তাদেরকে এটা করতে দিন, তাদেরকে আটকাবেন না। আর রইল বাকি এবার সিরিয়াস ক্যান্ডিডেটসদের কথা, তো তাদেরকে বলবো যে অলওয়েজ আগে মাথায় রাখতে হবে তোমার সেই পারপাসটা, যে তুমি কেন আজকে এই এক্সামের পথে এসেছিলে। তোমার একদিন তুমি নিজেকে একজন সফল একটা অফিসার হিসেবে দেখতে চাও, তুমি একজন একটা সফল এমপ্লয়ি হিসেবে নিজেকে দেখতে চাও, তো সেই দেখতে চাওয়াটা, সেই স্বপ্নটা, সেটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে নিজের মধ্যে। হ্যাঁ, প্রত্যেক দিন সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, যে প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে যখন আয়নার সামনে দাঁড়াচ্ছ, হয়তো দাঁত ব্রাশ করছো বা কিছু করছো, একটা টাইম যখন তুমি নিজেকে দেখছো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি আজ থেকে যেন 2-3 বছর বাদ, যেন এই যে আমি রয়েছি, আমার যে ফেস রয়েছে, আমার যে নাম রয়েছে, এই নামটার যেন একটা ভ্যালু হয়, এই নামটার পিছনে যেন একটা ট্যাগ থাকে যে হ্যাঁ, আমি এই নাম, আমি এই পরিচিতিটা, এটার জন্যই আমি আজকে এত পরিশ্রম করছি, এটার জন্যই আমি আজকে নিজের এত কিছু কি বলবো, আমি বিসর্জন দিয়ে আমি একদম বাজি রেখে দিয়েছি বলতে গেলে। তাই এই ড্রিভেন ফোর্সটা নিজের মধ্যে তোমাকে রাখতে হবে ফার্স্ট অফ অল। আর তারপর আসছে যে তোমার এই ফোর্সটাকে কীভাবে তুমি কাজে লাগাবে, তুমি কি করা উচিত, হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপস।
দেখো পড়াশোনা নিয়ে আমি কিছু বলবো না ইন্ডিভিজুয়ালি, কারণ তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেটস, যারা পড়াশোনা করছো, যারা পড়াশোনার মধ্যে আছো, একটা রুটিন ফলো করছো, তারা জানো কী পড়তে হয়, কখন পড়তে হয়, কখন পড়তে না হয়। এগুলো নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি, তাই এই নিয়ে আমি কোনো কথা আজকে বলবো না। এবার কথাটা বলবো যে রুটিনটাকে তুমি ফলো কী করে করবে। একই রুটিন ডে বাই ডে, ডে বাই ডে সত্যি মানে বারবার অ্যাচিভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গাতে আমি কিছু কিছু মানুষদের আমি এক্সাম্পলস দেবো যাদেরকে আমরা রোল মডেল হিসেবে লাইফে মনে করি। প্রবলেমটা হয় কি, আমরা রোল মডেলস বানিয়ে তো নিই, বাট তাদের দেখানো যে পথ সেটা নিজেদের জীবনে কিন্তু আমরা ফলো করতে পারি না, আমরা নিজেরা সেই পথটাকে ধরে এগোতে পারি না, এটা হয়ে যায় প্রবলেম। আমি এখানে কিছু এক্সাম্পলস, কিছু স্টোরিজ তোমাদেরকে বলবো। তো ফার্স্ট স্টোরি ইজ অফ বিরাট কোহলি। বিরাট কোহলি আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেটার, আমি তার কথা বলবো। দেখো একটা জিনিস, বিরাট কোহলি ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার, রাইট? একটা চ্যাম্পিয়ন। কিন্তু সে কেন চ্যাম্পিয়ন? সে অনেক ট্রফিজ জিতেছে বলে চ্যাম্পিয়ন? নো, সে অনেকবার হেরেছে বলে চ্যাম্পিয়ন। এবং শুধু হেরেছে বলেই নয়, সে হেরে যাওয়া যে মানে অভিজ্ঞতাটা, সেটাকে কাজে লাগিয়ে কী করে জিততে হয় সেইটা সে দেখিয়েছে, তাই জন্য সে চ্যাম্পিয়ন। দ্যাট ইজ ওয়াই হি ইজ আ লেজেন্ড। ওকে, কারণ তুমি দেখো তার লাইফে T20 ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক যতবারই খেলেছে, খুব ক্লোজ গিয়ে ইন্ডিয়া কিন্তু হেরেছে। ওকে, ইন্ডিয়া হেরেছে। নাও ইটস ইজ দ্য টিম স্পোর্ট, সবার টিম এফোর্টসের ওপর ডিপেন্ড করে ব্যাপারগুলো, আমি মানছি। কিন্তু আলটিমেটলি একটা প্লেয়ার হিসেবে তার কিন্তু একটা জায়গায় কিন্তু সে আটকে থেকেছে। সে তো, তার পক্ষে ইজি কী হতো, সহজ কী হতো, সে T20 রিটায়ারমেন্ট নিয়ে নিত, সে নিজে গিভ আপ করে দিত, সে কোনো কিছু করতো না, কন্ট্রিবিউশন করতো না, কিছু না, হোপলেস হয়ে পড়ে থাকতো। আর ভাই একই তো প্রতিদিন খেলছি, একই তো প্রতিদিন এই করছি, একই তো প্রতিদিন ওই করছি, ওয়াই, কিসের জন্য? কিন্তু সে কিন্তু থেমে যায়নি। সে প্রত্যেকবার হেরেছে এবং আবার উঠে দাঁড়িয়েছে, হেরেছে আবার উঠে দাঁড়িয়েছে, হেরেছে আবার উঠে দাঁড়িয়েছে। লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ তুমি দেখো 2023-তে ইন্ডিয়া ফাইনালে গিয়ে হেরে গেল। বিরাট কোহলির গোটা টুর্নামেন্ট এত সুন্দর চলছিল, আমরা সবাই ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো চ্যাম্পিয়ন হবে, বাট স্টিল ওরা কিন্তু হেরে গেল। তবুও তারা হাল ছাড়েনি। হোয়াট হ্যাপেন্ড নেক্সট? 2024 T20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ফাইনালি একটা ICC ট্রফি জিতলো, ফাইনালি চ্যাম্পিয়ন হলো। ঠিক আছে, তো এইটা দরকার, যে হাল না ছেড়ে দেওয়া, এগিয়ে যাওয়া ক্রমশ, তবেই তুমি চ্যাম্পিয়ন হতে পারবে। সে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি করেছে? একটা বোরিং লাইফ, একটা বোরিং লাইফ সে কাটিয়েছে, একটা নেহাতি বোরিং লাইফ। তুমি যখন তখন যেটা খুশি তুমি বাইরে যাচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, পার্টি করছো, ঘুরছো ফিরছো, বাট তাদের কিন্তু ওই ফ্রিডমটা নেই। কতটা মানে এক একটা চামচের হিসাব থাকে ওদের, যে এত চামচ আমি এটা খাবো, এত চামচ আমি ওটা খাবো, একদম মাপা ঝোঁকা হিসাব। কেন? কারণ সে জানে যে একটুখানি আমি এদিক থেকে ওদিক করব, আর আমার কিন্তু ফিজিক্যাল ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বে, আমার যে পারফরমেন্স সেটা কিন্তু ওখানে ইম্প্যাক্ট ফেলবে, এই জিনিসটা। সিমিলার এক্সাম্পল বলবো লায়নেল মেসির ক্ষেত্রে। 2014 ফিফা ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা ফাইনালে গিয়ে হেরে গেল। তারপর তো ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক শুরু হলো আর্জেন্টিনার ক্ষেত্রে। কোপা আমেরিকা ফাইনাল কতবার যে হারলো তার কোনো হিসেব নেই। মেসি মাঝখানে ডিপ্রেসড হয়ে খেলা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল অলমোস্ট, কিন্তু সেই সময় থেকে আবার ওকে রিটায়ারমেন্ট, সবার রিকোয়েস্টে আবার রিটায়ারমেন্ট থেকে ফেরত আসে। লাস্টে কী হলো? ব্যাক টু ব্যাক ট্রাই করতে 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 ফাইনালি 2022 ওয়ার্ল্ড কাপে মেসি কিন্তু চ্যাম্পিয়ন হলো। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, যে হাল না ছেড়ে এগিয়ে যাওয়া, ক্রমশ এগিয়ে যাওয়া, এটা তোমাকে জীবনে কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারে। সিমিলার ওয়েতে আমি যদি আমাদের অ্যাসপিরেন্টস পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারগুলো দেখি, যেমন আমি পড়াশোনা করতাম, আর শুধু আমি কেন, আমার পরিচিত অনেকেই আছে যারা পড়াশোনা করে এখনও, যারা সফলতা হয়তো মানে ছুঁয়ে উঠতে পারেনি, তাদের মধ্যেও আছেন অনেকে, যারা সফল হয়েছে তাদের মধ্যেও আছে অনেকে। কিন্তু চ্যাম্পিয়ন অ্যাসপিরেন্টস যারা, চ্যাম্পিয়ন মেটেরিয়াল যারা, তাদের মধ্যে একটা এক্স ফ্যাক্টর কিন্তু কমন, সেটা হচ্ছে নেভার গিভিং আপ। এটা বলাটা খুব ইজি, অনেকে বলে এসব কথা, নেভার গিভ আপ, হোপ ফর দ্য বেস্ট, ডু ইয়োর বেস্ট, গিভ ইট এভরিথিং, অনেকেই এই কথাগুলো বলে। কিন্তু এই কথাটার সঙ্গে আমরা নিজেদেরকে মানে আমরা করবো কী করে, এটাকে আমরা বাস্তবে পরিণত করবো কী করে, দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। দেখো দুর্গাপুজো একটা খুব বড় উৎসব, ঠিক আছে? আমি এই বছর প্রায় যদি হিসাব করে বলতে হয়, হয়তো 4-5 বছর বাদ আমি হয়তো দুর্গাপুজো কেমন হয় দুর্গাপুজো শপিং করা আমি হয়তো নিজের জন্য 4-5 বছর বাদ হয়তো আমি সেরকম অর্থে শপিং করলাম। সরি, লাস্ট এই কয় বছর আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে তুমি লাস্ট ক্যালেন্ডার কবে দেখেছো, আমি হয়তো লাস্ট ক্যালেন্ডার দেখেছি, মানে একটা নর্মাল মানুষের ক্যালেন্ডার, যে কখন ইভেন্টস আছে, কখন উৎসব আছে, কখন কী আছে না আছে, বছরের কোন সময়টা কী হচ্ছে, লাস্ট বোধহয় আমি 2019-এ বোধহয় দেখেছি, 19,
বাকি 2020 তো অলমোস্ট এই করোনা লকডাউন করেই পার হয়ে গেল। বাকি 2021, 22, 23 আমার কাছে কোনো হিসাব নেই। অ্যাজ ইফ আমি যেন 2019 অবধি বেঁচেছিলাম, মাঝখানে এই 5 বছর আমি হাইবারনেশন কিছু একটার মধ্যে চলে গেছিলাম, 2024-এ আমার সেই ঘুম ভেঙেছে, আমি আবার যেন নিজের মানবিক জীবনে ফিরে এসেছি। ঠিক আছে, দ্যাট ওয়াজ মাই লাইফ, দ্যাট ওয়াজ মাই স্টোরি। আর এটা শুধু আমার নয়, এটা বহু ছেলেপুলে আছে যারা খুব ডেডিকেটেডভাবে লেগেছে, তাদের সবার কাছে এটা কিন্তু একটা ব্যাপার। তাদের কাছে জীবনের একটা পর্যায়ের পর যদি হিসাব চাওয়া হয়, তুমি এই পিরিয়ডটা কী করলে, তোমার স্ট্রাগলিং পিরিয়ডে তুমি কী করলে, সে কিন্তু মানে খুব একটা ভ্যারাইটি কিছু দেখাতে পারবে না। আমার মাঝে মাঝে পিছন ফিরে তাকালে মনে হয় 5টা বছর পেরিয়ে গেল, মানে যেন মনে হয় 2019-এ আমি লাস্ট দেখেছি, আবার 2024 যেন এক ঝটকায় আমি 5 বছর স্কিপ করে চলে এসেছি। কারণ তোমার জীবনে যখন কোনো ভ্যারাইটি থাকবে, কোনো উৎসব, ওকেশন, অনুষ্ঠান, বন্ধু বান্ধব, ঘুরতে যাওয়া, এগুলো যখন থাকবে, তখন তোমার মেমোরিজ তৈরি হবে। তুমি মনে করবে যে হ্যাঁ, ওই বছরটা আমি এগুলো করেছিলাম, ওই বছরটা আমি এগুলো করেছিলাম। আমি লাস্ট 3 বছর কী করেছি? কিছুই করিনি, শুধু পড়াশোনা করেছি, একটা সেম বোরিং রুটিন ফলো করেছি। পড়াশোনা করেছি, মক টেস্ট দিয়েছি, এক্সামে ফর্ম ফিল আপ করেছি, এক্সাম দিয়েছি, রেজাল্ট লিখেছি, প্রিলিমস হয়েছে, মেন্স গেছি, মেন্স ফেলিওর, আবার ট্রাই করেছি, প্রিলিমস হয়নি, আবার ট্রাই করেছি, প্রিলিমস হয়েছে, মেন্স হয়নি, আবার ট্রাই করেছি। এই তো করেছি, এই একই বোরিং অ্যাক্টিভিটির মধ্যে আমি ঠেকেছি, তাই আমার কাছে কোনো হিসাব নেই। তখন ওই মোমেন্টে কোন বন্ধু আমার বিয়ে করছে আমার দেখে কোনো কোনো ইম্প্যাক্ট পড়েনি আমার মধ্যে। কোথায় উৎসব হচ্ছে আমার ইম্প্যাক্ট পড়েনি। কোথায় কোন কনসার্ট হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হচ্ছে, আমার ওই বন্ধুরা যাচ্ছে, আমাকে ফোন করছে, কোনো ইম্প্যাক্ট পড়েনি আমার মধ্যে। বা বলা ভালো আমি পড়তে দিইনি। শুধু আমি কেন, যারা এরকম অ্যাসপিরেন্টস আছে তারা পড়তে দেয় না, এই জিনিসগুলোকে তারা মেনটেন করে। এবং কী করে মেনটেন করতে পারে সবথেকে বড় কথা, যেমন আমি যদি বলি একটা ছোটো জিনিস, মানে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু সেলফিশ হতে হবে। যেমন হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট এটা এটা বাস্তব। আমার যখন প্রিপারেশন আমি স্টার্ট করি, আমার এক বন্ধুর বিয়ে ছিল। তো সে রিসেন্টলি বিয়ে করলো, তো খুব আনন্দের ব্যাপার, 2021-এ সম্ভবত, 21-এর দিকের কথাই হতে পারে মেবি। যাই হোক, আমাকে সে নিমন্ত্রণ করেছিল, বাট আমি ইচ্ছে করে যাইনি। কেন যাইনি? কারণ তখন আমার একটা জিনিস মনে হলো যে ভাই, ছেলে হিসেবে সেই বন্ধু আমার বিয়ে করছে, তার মানে একটা ছেলে বিয়ে করছে মানে সে জীবনে অলরেডি সফল হয়ে গেছে, এবং ভালোভাবে সফল হওয়ার পর তারপর সে একটা মেয়ের দায়িত্ব নিয়ে বিয়ে করছে, রাইট? আমি সেখানে সফলতা কাকে বলে, নিজের পায়ের মাটিটা যে শক্ত করা, সেটাই এখনও করতে পারলাম না। তো ভাই, এটা ওর জন্য সেলিব্রেশনের মোমেন্ট, আমার জন্য কিছু নয়। আমি ওর বিয়েতে গিয়ে আনন্দ করার মতন পজিশন এখন নিয়ে আমাকে নিজের লাইফ বানাতে হবে। দিস ইজ মাই টাইম। লোকে অনেকেই বলবে ভাই, একটা তো সন্ধেবেলার ব্যাপার, একটা সন্ধেবেলা নিমন্ত্রণ রক্ষা করতে গেলে কি হতো? অনেক কিছু হতো, অনেক কিছু হতো। এইটা তোমাকে বোঝাতে হবে যে একটা সন্ধেবেলাটা ফ্যাক্টর নয়, একটা আধ ঘন্টাটা ফ্যাক্টর নয়। অনেক ক্ষেত্রে যারা বন্ধুরা হয়তো ফিস্ট করছে বছরের শেষ বা কোনো টাইমে হয়তো ফিস্ট করছে, ভাই আয় না, একদিন আসলে কী হবে? না ভাই, আমার তো হবে না। এই ডিনাইগুলো করতে হবে, তখন মন কিন্তু খুব ছটফট করতে, যাই না একটু দেখে আসি না। কিন্তু পর মুহূর্তেই মনে হতো, ভাই আমার ওই বন্ধুটা ওই কোম্পানিতে জব করে, আমার ওই বন্ধুটা এই ব্যবসা করে, মোটামুটি সবাই কিন্তু প্রতিষ্ঠিত, মোটামুটি সবাই প্রতিষ্ঠিত, একমাত্র আমি কিন্তু এখনও কিছু করে উঠতে পারিনি। তারা কিন্তু নিজেদের জীবনে নিজেদের স্বপ্ন কিন্তু তারা অ্যাচিভ করে ফেলেছে, আমি কিন্তু এখনও পিছিয়ে আছি, আমি আমার স্বপ্নটাকে ধরতে পারিনি। তাই আই কান্ট অ্যাফোর্ড দ্যাট রাইট নাও। আমার কিন্তু এটা করার সময় নয়। আমাকে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে, সরে গেলে চলবে না। এটাই হচ্ছে পয়েন্ট। কারণ কারণ ওই একটা ছোট্ট ডিস্ট্রাকশন তোমাকে যে কতটা পিছিয়ে দিতে পারে, সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি প্রত্যেক দিন অন টাইম আমি পড়তে বসতাম, প্র্যাকটিস করতাম, একই জিনিস বারবার বারবার প্রতিদিন প্র্যাকটিস করা বা মক দেওয়া, প্র্যাকটিস করা বা মক দেওয়া, এগুলো আমি করতাম, যেটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। যেটা যে কোনো স্পোর্টস পার্সনের রুটিনের সঙ্গে তুমি খুব ম্যাচ করতে হবে। তারা কিন্তু প্রত্যেকদিন ম্যাচ খেলে না, তারা প্রত্যেকদিন প্র্যাকটিস করে, নেট প্র্যাকটিস করে, প্র্যাকটিস ড্রিলস করে, ট্রেনিং সেশন করে, জিম ওয়ার্কআউট যা কিছু থাকে সেগুলো করে, একটা স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করে। এইগুলো থাকে তাদের লাইফে। খুব তেতো লাইফ হয় কিন্তু, অত ইজি নয় চ্যাম্পিয়ন হওয়া, প্রচণ্ড তেতো লাইফ হয়। ওই তেতো লাইফটাকে তোমাকে গিলতে হবে, প্রতিদিন তোমাকে ওই বিষ তেতো জিনিসটাকে হজম করতে হবে, তবে করেই তুমি চ্যাম্পিয়ন হতে পারবে, এটা আমি তোমাকে বলতে পারি। কারণ আমার মধ্যে একটা সবসময় একটা ফিয়ার কাজ করতো, ভাই আজ যদি আমি একটা চিট ডে মারি, আমি আজ যদি একটা গ্যাপ নিই, পড়াশোনা না করি একটা দিন, আমি কাল যে অঙ্কটা চোখে দেখা মাত্র আমি 10 সেকেন্ডে সলভ করতে পারছিলাম, হয়তো আমি আজ সেটা নাও করতে পারতে পারি, আমার হয়তো সেই রিয়াকশন টাইমটা কমে যাবে। আর এটা হয়ও, এটা হয়ও। একটা একটা সময় আমার বেশ মনে আছে, আমি প্রচুর মাত্রায় গেমস খেলতাম, আমার গেমস খেলার বেশ ভালো ন্যাক ছিল, গেমস খেলতাম, কাউন্টার স্ট্রাইক, পাবজি এরকম টাইপের গেম খেলতাম। তো তখন ওই যে শুটিং গেমসগুলো হয়,
একটা রেসপন্স টাইম বলে ব্যাপার থাকে, রিয়াকশন টাইম বলে ব্যাপার থাকে, এরকম যে আমি ওপোনেন্টকে দেখার পর ঠিক কত তাড়াতাড়ি রিয়াক্ট করে আমি তাকে শ্যুট করছি এবং তাকে এলিমিনেট করছি। তুমি কনস্ট্যান্ট প্র্যাকটিসে থাকলে তোমার সেই রিয়াকশন টাইমটা হবে অনেকটা কম, তোমার রিফ্লেক্সেস অনেক বেটার থাকবে। কিন্তু যখন তুমি আউট অফ টাচ, আউট অফ প্র্যাকটিস হয়ে যাবে, তখন সেই রিফ্লেক্সটা কিন্তু ভালো থাকবে না, রিয়াকশন টাইমটাও কিন্তু তোমার অনেক বেড়ে যাবে, তুমি পারফর্ম করতে পারবে না। সিমিলার জিনিস এক্ষেত্রেও আমার একটা ভয় হতো, হোয়াট ইফ আমি যদি পড়াশোনা প্র্যাকটিসটাকে একটু ডিট্যাচ করে ফেলি, আমার যে এই অ্যাজিলিটিটা আছে, এই যে স্মুথনেসটা আছে, যে স্কিলফুলি আমি যে ফাটাফাট দেখে পড়ে করে ফেলতে পারছি, এই জিনিসটা কিন্তু অতি সহজে তৈরি হয়নি। অনেক কাঠখড় পুড়িয়ে সিলেবাস ফলো করে পড়াশোনা কমপ্লিট করে তারপর সেখান থেকে কনসেপ্টগুলোকে প্রপার ওয়েতে পলিশ করে প্র্যাকটিস করে এই জায়গাটাকে আমি একটা গ্রিপে এনেছি, একটা রপ্ত করতে পেরেছি। তারপরে গিয়ে আমি মক টেস্টে যখন পারফর্ম করছি, আমি ম্যাথসে ফুল মার্কস আনতে পারছি। তারপরে যখন আমি মক টেস্টে যখন পারফর্ম করছি, আমি 95-99% মধ্যে পারফর্ম করতে পারছি। হোয়াট ইফ আমার একটা সন্ধ্যেবেলা আমি যদি ড্রপ দিই এবং তারপরে যদি আমি দেখি যে না আমার ভাই প্র্যাকটিসটাতে প্রবলেম হচ্ছে, অনেকে বলে ভাই একটা সন্ধ্যেবেলাতে কিছু হয় না, এসব ফালতু কথা। কিন্তু না, তুমি যদি লাস্ট ইয়ার আইবিপিএস যত এক্সামস নিল সবকটা যদি তুমি কাট অফ ট্যালি করো, তুমি দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এবছর ঠিক কতটা হাই লেভেলে উঠে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যদি বলা হয়, তো কম্পিটিশন ইজ রাইজিং। ওকে, কম্পিটিশন প্রতি বছর বাড়ছে, প্রতি মুহূর্তে বাড়ছে। তুমি যে মুহূর্তটা মনে করছো একটা সন্ধ্যেবেলা রিল্যাক্স করলে কী হবে, মনে রাখবে আরও লাখ লাখ ক্যান্ডিডেট যারা তোমার সঙ্গে অ্যাসপিরেন্টস রয়েছে, যারা পার্টিসিপেট করতে চলেছে ওই এক্সামে, তারা কিন্তু কম্প্রোমাইজ করছে না নিজেদের রুটিন নিয়ে, তারা কিন্তু স্ট্রিক্টলি সেই রুটিনটাকে, সেই তেতো রুটিনটাকে কিন্তু ফলো করে যাচ্ছে, অথচ তুমি কিন্তু রিল্যাক্স করছো। তো এক্ষেত্রে তো তারা সাফল্য পাবে এবং তুমি সেই জায়গা থেকে বঞ্চিত হবে, এটাই স্বাভাবিক ব্যাপার, তাই নয় কি? তোমার সাফল্যতে দেরি হবে অটোমেটিক। তো এই জিনিসটুকুই বলার যে তুমি যে স্বপ্নটা নিজের জন্য দেখেছো, সেই স্বপ্নের প্রতি সৎ হও, নিজের প্রতি সৎ হও। আজ তুমি যে আকাঙ্ক্ষাটা নিয়ে তুমি নিজেকে যে পরিচিতির সাথে দেখতে চাও, সেই দেখতে চাওয়াটা যদি তোমার সৎ হয়, তাহলে সেই দেখতে চাওয়াটাকে বাস্তবে পরিণত করার জন্য হলেও অন্তত নিজের সেই লক্ষ্যটার প্রতি অবিচল থাকো, অটুট থাকো। এবং এই অটুটভাবে লেগে থাকলে পরে, অধ্যাবসায় করলে পরে একদিন তুমি অবশ্যই সফলতা পাবে। এর কোনো মানে দ্বিতীয় কোনো শর্টকাট নেই, কোনো অন্য কোনো উপায় নেই। ওকে, আর এই সেলফ ড্রিভেন ফোর্সটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউ আর নট ওয়ার্থ ইট। তোমার মধ্যে তাহলে সেই কোয়ালিটিস নেই, তোমাকে এটা মানতে হবে এবং নিজেকে প্রশ্ন করো তোমার মধ্যে কি সেই কোয়ালিটি সত্যি আছে না নেই। যদি তোমার মনে হয় যে তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে, তো তোমাকে সেই জায়গাতে নিজেকে ডেডিকেট করতে হবে। ইউ কান্ট অ্যাফোর্ড টু মেক মিস্টেকস, ইউ কান্ট অ্যাফোর্ড টু মেক কম্প্রোমাইজেস। কারণ চ্যাম্পিয়ন্সরা কিন্তু কখনো কম্প্রোমাইজ করে না। যারা কম্প্রোমাইজ করে তারা চ্যাম্পিয়ন হতে পারে না। ঠিক আছে, ইট ইজ নট ইজি। এত এত লাখ লাখ ভিড়ের মধ্যে থেকে গোনাগুনতি কয়জনকে পিক করা হবে? লাখ লাখের ভিড়ের মধ্যে থেকে জাস্ট 240 জনকে পিক করা হয়, যদি করা হয় কথার কথা, সেই 240 জনের মধ্যে তোমাকে আসতে হবে। ইট ইজ নট ইজি অ্যাট অল। মোটেই সহজ নয়। যারা বলে না ভিডিওস বানিয়ে যে গভর্নমেন্ট জব পাওয়া খুব ইজি, কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা খুব ইজি, আমি এই স্ট্র্যাটেজিতে 6 মাস পরে আমি করে ফেলেছি, বাজে কথা, নেহাতি বাজে কথা, মিথ্যে কথাগুলো। অত সহজ নয়। দিনের পর দিনের মানে হার্ড ওয়ার্ক লাগে, পরিশ্রম লাগে, ডেডিকেশন লাগে, তারপর গিয়ে এই জায়গাটা মানুষ অ্যাচিভ করতে পারে। অত সস্তা নয়। তাই নিজেদের পরিশ্রমটার প্রতি সৎ থাকো। ভাবো যে তুমি যেটা করছো সেটা আরও 10টা ছেলে করছে, আরও 1000টা ছেলে করছে, আরও 5000টা ছেলে মেয়ে করছে এই জিনিসটা, কিন্তু তুমি সেখানে তাহলে ভাবছো কি করে যে তুমি কিছু ডিফারেন্ট না করলে তুমি তাদের থেকে এগিয়ে যাবে? তার মধ্যে তুমি তো কম্প্রোমাইজ করতেই পারো না, কোনো জায়গায় নেই, অ্যাফোর্ড করতেই পারো না। তাই এটুকুই বলবো, নিজেদের লক্ষ্যের প্রতি, স্বপ্নের প্রতি সৎ থাকো, এটুকুই বলার বিষয়, আর কিছুই না। তো দিস ইজ ফ্রম মাই সাইড। আশা করছি তোমাদের হয়তো কিছু হেল্প করতে পারলাম। এই ভিডিওটাতে একটু বড় হয়ে গেল, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও যদি সম্ভব হয়। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও নিজেদের পরিচিতদের মধ্যে, যারা এরকম কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো বিশেষ লক্ষ্য নিয়ে তারা জীবনে এগোচ্ছে। আশা করি তারা হয়তো উপকার পাবে। তো এই বলে আজকে কথা শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।